এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দর্শক, আজকে আলোচনা করব বরগুনা 1 ও 2 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। আজকে আগেই বলেছি, বরগুনা সংসদীয় আসন 1 ও 2 নিয়ে আলোচনা করব রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই সংসদীয় আসনগুলোতে বিগত বছরগুলোতে নির্বাচনী যে ফলাফল, নির্বাচনী যেই বিশ্লেষণ বা তথ্যভিত্তিক যেই পরিসংখ্যান, সেটি একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আমি যদি শুরুতেই যেটি দেখতে পাচ্ছি, 1991 সালে নির্বাচনী বছর, যেটি সংসদীয় আসনে 109 অর্থাৎ বরগুনা 1, অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভু আওয়ামী লীগ থেকে 40,722 ভোট পেয়ে নির্বাচিত হন। আর আল রশিদ ইসলামী ঐক্য থেকে তিনি 29,507 ভোট পান। তিনি কিন্তু পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থীর কাছে। অর্থাৎ নির্বাচনী বছর 91 এই চিত্র ছিল। পরের যে নির্বাচনী বছর 1996 বরগুনা 1 আসনটিতে আবারও ধীরেন্দ্রনাথ শম্ভু নির্বাচিত হন 54,953 ভোটে, এবং ইসলামী ঐক্যের সেই একই প্রার্থী আল রশিদ 28,479 ভোট পেয়ে তিনি কিন্তু পরাজিত হন। এরপর নির্বাচনী বছর 2001 সালে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি কিন্তু আওয়ামী লীগের এই আসনটিতে, যেটি হচ্ছে অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভু আগের 2 নির্বাচনী বছরে জিতেছিলেন, তিনি কিন্তু হেরে যান এই স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনের কাছে। তিনি পান 84,611 ভোট এবং ধীরেন্দ্রনাথ শম্ভু পান 51,302 ভোট। 2008 সালে এসে এই আসনটিতে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ আবারও আসনটি পুনরুদ্ধার করে এবং তাদের প্রার্থীও একই থাকে। ধীরেন্দ্রনাথ শম্ভু 1,31,368 ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন, তিনি 80,590 ভোট পান, স্বতন্ত্র এই প্রার্থী। বরগুনা 2 আসনের দিকে যদি আমরা তাকাই, নুরুল ইসলাম মনি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1991 সালে 19,616 ভোট পান এবং তিনি বিজয়ী হন জনপ্রতিনিধি হিসেবে। এবং গোলাম কবির আওয়ামী লীগের প্রার্থী 13,764 ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছিলেন। 1996 সালে গোলাম সারোয়ার ইসলামী ঐক্যের 21,848 ভোট পেয়ে নির্বাচিত হন। নুরুল ইসলাম মনিকে তিনি হারেন, যিনি ছিলেন বিএনপি প্রার্থী। 20,505 ভোট পান তিনি। 2001 সালে এসে বরগুনা 2 আসনে, অর্থাৎ সংসদীয় আসন 110, যেটি নুরুল ইসলাম মনি বিএনপি থেকে, তিনি কিন্তু এবার নির্বাচিত হন এবং গোলাম সারোয়ার হিরু আওয়ামী লীগের প্রার্থী, যিনি পান 24,472 ভোট, তার চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে 44,014 ভোট পেয়ে নুরুল ইসলাম মনি নির্বাচিত হন বিএনপি থেকে। 2008 সালে এই আসনটিতে গোলাম সবুর আওয়ামী লীগের প্রার্থী, তিনি কিন্তু বিজয়ী হন, 90,161 ভোট পান এবং খন্দকার মাহবুব হোসেন বিএনপির প্রার্থী 66,433 ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পরাজিত হন। গোলাম সবুর জনপ্রতিনিধি হিসেবে এই আসনটিতে নির্বাচিত হন। আমরা দেখে নিচ্ছিলাম এই, অর্থাৎ বরগুনা দর্শক, এই মুহূর্তে বরগুনা সংসদীয় আসন 1 ও 2 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে নেব। বরগুনা অনেক পশ্চাৎপদ জেলা, যেখানে অবকাঠামো বলতে কিছু নেই, রাস্তাঘাট, ব্রিজ, কারবার, শিক্ষা, স্বাস্থ্য, সকল ক্ষেত্রেই অব্যবস্থাপনা, সকল জায়গায় আমাদের দৈন্যতা, দুরবস্থা। এটা ব্যাপক কাজ করতে হবে। এই আসনটা যদি এই প্রথমবারের মতো আমরা বিএনপিকে দিতে পারি, আমরা অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করে তাকে এনে বাস্তবতা দেখাইয়া আমরা চেষ্টা করব যে আমরা যে পিছিয়ে আছি অন্যান্য জেলার চেয়ে, সেটা যাতে একটা সমতা আমরা তার মাধ্যমে করতে পারি, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। জনগণের সার্বিক উন্নয়নে মানুষের যাহা কিছু প্রয়োজন, মৌলিক প্রয়োজন, শিক্ষা, চিকিৎসা, তারপরে মানুষের বেকারত্ব দূরীকরণ, যুবকদের বেকারত্ব দূরীকরণ, তারপরে শ্রমিকদের অধিকার আদায় করা এবং মূলত এই বরগুনার মানুষের চিকিৎসার উন্নয়নের জন্য একটি
একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমি সার্বিকভাবে চেষ্টা করব। এভাবে মানুষের সার্বিক প্রয়োজন আস্তে আস্তে একত্রে সব সম্ভব নয়, তবে আস্তে আস্তে প্রয়োজন করার জন্য চিন্তা করব। ইনশাল্লাহ আশা করি দুর্নীতি যেহেতু বন্ধ হয়ে যাবে, দুর্নীতি থাকবে না, তখন উন্নয়নের আস্তে আস্তে মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে কবুল করেন, বরগুনার রাস্তাঘাট, এরপরে বিভিন্ন আমতলিতে বিভিন্ন ব্রিজ, বরগুনাতে তালতলিতে, এই ব্রিজগুলো সংস্কার এবং যেই যে জায়গায় যাতায়াতের জন্য ব্রিজ হলে ভালো হয় সেই ব্রিজগুলো নির্মাণ করা, ভাঙ্গা রাস্তাগুলোকে সংস্কার করা, নূতন রাস্তাগুলোকে নির্মাণ করা, পাশাপাশি অবদার রাস্তাগুলো। আপনারা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যদি একটু জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু মানুষগুলোর দুর্ভোগের কোনো শেষ থাকে না। সেক্ষেত্রে আমার স্বপ্ন হলো অন্তত বেড়িবাঁধ এবং বাঙ্গল রোধে কার্যকরী পদক্ষেপ এবং যারা শিক্ষিত বেকার যুবক আছেন এদের চাকরির ব্যবস্থা, পাশাপাশি তালতলি, 3টা থানার সমন্বয় কিন্তু আমাদের বরগুনা এক আসন। আমতলি থেকে বরগুনা আসতে হলে বা বরগুনা থেকে আমতলি যাইতে হলে একটা নদী আছে, নদীটার কারণে কিন্তু অনেক দূরত্ব। এ জায়গায় যদি একটা সুন্দর ব্রিজের ব্যবস্থাও করা যায় তাহলে আমি মনে করি ওই লোকগুলো সব বরগুনাতে মুভমেন্ট করবে ইনশাল্লাহ। বরগুনার জনগণের জন্য যাহা তাক করা দরকার ইনশাল্লাহ আমি করব। আমি কর্মসংস্থানের জন্য এই এলাকায় শিল্প অঞ্চল গড়ে তুলতে চাই। আপনি জানেন আমাদের বরগুনায় 2টি নদী রয়েছে, বড় 2টি নদী, 3টি নদী বলবো, বলেশ্বর, বিষখালী, পায়রা। তো বিষখালী এবং বলেশ্বর আমার এরিয়ার ভিতরে যদি আমরা এই 2 নদীর 2 পারে বড় রাস্তা করতে পারি এবং ছোট ছোট ঘাট করতে পারি, সেই ঘাট দিয়ে লাইটার জাহাজ দিয়ে আমরা মালগুলো পায়রা পোর্টে পাঠাতে পারি, এখানে পোর্ট করতে পারি। সেক্ষেত্রে এখানে যদি গার্মেন্টস ফ্যাক্টরি, অন্যান্য কারখানা গড়ে ওঠে, তো আশা করছি এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে। শুধু কর্মসংস্থান হবে তাই না, এলাকার জমি জমার দাম বাড়বে, মানুষের ঘর বাড়ির বাসা ভাড়া বাড়বে, পাশাপাশি দূর দূর থেকে লোকের এখানে চাকরির জন্য আসবে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এটাকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। অনেক বিনিয়োগকারী আসতে চাই কিন্তু চাঁদাবাজদের কারণে আসে না। তো আমরা যখন নির্বাচিত হব তখন চাঁদাবাজদের কোনো দৌরত্ব থাকবে না ইনশাআল্লাহ, তখন আমরা এগুলো সুন্দরভাবে করতে পারবো। আমি সরকারিভাবে এমন কিছু হসপিটাল করতে চাই পাথরঘাটাতে, বামনা বেতাগিতে, যেন মানুষের ছোট্ট বিষয়ের জন্য বরিশাল যেতে না হয়, বরং বরিশালের কেসগুলো এখানে করা যায়। এই জন্য এখানে একটা অত্যাধুনিক হসপিটাল করতে চাই এবং জেলেদের জন্য আমরা উপকূলে হসপিটাল করতে চাই যেন জেলেরা আসার পরপরই ভালো চিকিৎসার ব্যবস্থা হয়। পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি একটা সুন্দর পরিবেশ, শিল্পবান্ধব পরিবেশ, জেলেদের মাছ ধরার জন্য সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে সাধারণ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যেন সবাই সুন্দর করে নিরাপদে বসবাস করতে পারে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, সে ধরনের পরিবেশ উপহার দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমি সব করবো। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আবারও আমাদের অতিথিদের সাথে কথা হবে। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তাই তারুণ্যের ভোট। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। আমরা এমন এক প্রার্থীকে বেছে নেব যিনি এই দক্ষিণাঞ্চলের উন্নয়ন, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করবে। এমন এক প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। সুষ্ঠু একটি নির্বাচন হোক যার মাধ্যমে একজন জনগণের ভোটে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কাজ করুক। সকল ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাম্যভাবে সমানভাবে এই দেশে বসবাস করবে। আমরা এমনকে ভোট দেব যে বাংলাদেশের সপক্ষের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, এই স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডের পক্ষে। এমন প্রার্থী চাই যারা নারী উন্নয়নে কাজ করবে এবং শ্রমিকদের নিয়ে কাজ করবে, যারা শ্রমিকের ন্যায্য অধিকার দিতে পারবে তাদেরকেই আমি ভোট দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য আশাবাদী। আমরা চাই যেখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে, সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা এমন প্রার্থী চাই এই নির্বাচনে যে প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে, সাধারণ মানুষের কথা শুনবে এবং সুষ্ঠু একটি সুন্দর সমাজ আমাদের উপহার দেবে। আমরা চাচ্ছি যে এরকম কোনো যাতে নোংরামি পরিবেশ এই বাংলার মাটিতে আর কখনো তৈরি না হয়। প্রার্থী আমাদের মাঝে আসবে, প্রার্থী আমাদের সবার সাথে কথা বলবে, কিন্তু এরকম কোনো দলের মতো যে জান্নাতে টিকিট বিক্রি করবে এরকম যাতে মিথ্যা কথার মতো কোনো প্রার্থী আমাদের কাছে না আসে, আমরা এটাই চাই। আমরা একজন প্রার্থী আমাদের কাছে আসুক যে আমাদের তরুণদের সুখ দুঃখগুলো বুঝবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আমরা এরকম একজন প্রার্থী চাই। আমাদের যে লেখাপড়া মান উন্নয়ন করতে হবে এবং এই যে সরকার আমাদের লেখাপড়া মান উন্নয়ন করতে পারবে এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে, আমরা এইরকম একজন সরকার
আমরা চাচ্ছি। যারা স্বল্প আয়ের দিনমজুর আছে, যারা সঠিকভাবে নির্ভরতার জায়গা খুঁজে পায়, এবং আমরা এমন চাই যারা ধর্মকে নিয়ে প্রতিহিংসা করে, মানে ধর্মকে যারা বিক্রি করে, এমন কোনো সরকারকে আমরা চাই না। স্বাধীনতা বিরোধী কাউকে আমরা চাই না। 17 বছর আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাতে হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই। তো আমরা চাই যে সরকার বাংলাদেশ শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে ভাববে, এবং বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে ভাববে, কর্মসংস্থান ব্যবস্থা করবে, এবং বাংলাদেশকে নিয়ে ভাববে। আমরা এমন একটা সরকার চাই। এখন পর্যন্ত আমি কোনো ভোটই দিতে পারিনি, এটা আসলে দুঃখ, হতাশার। আমরা তরুণ প্রজন্ম চাই যে ভোটের পরিবেশটা হোক, ভোট কেন্দ্রে এমন পরিবেশ হোক যে যে যার ভোট মানে নির্বিঘ্নে দিতে পারে, কোনো ভয়ভীতি ছাড়া। গত বছরই ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে পারিনি, এটা আমার অত্যন্ত দুঃখের বিষয়। আর আমি এবছর ভোট দিব, এটা আমি আনন্দিত যে আমি একটা গণতান্ত্রিক দেশে আমার ভোট আমি দিতে পারবো। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সরকার আমাদের পাশে থাকবে, শিক্ষা নিয়ে কথা বলবে, যে সরকার কৃষক নিয়ে কথা বলবে, এবং যে সরকার রাষ্ট্রের পরিধি বাড়ানোর চিন্তাভাবনা করবে, আমরা সেই সরকার চাই। আমরা ধর্ম নিয়ে ব্যবসা চাই না। এমন একজন প্রার্থীকে চাই যিনি নারীকে অগ্রাধিকার দিবে, নারীর সম্মানটাকে ধরে রাখবে এবং নারীকে সাপোর্ট করবে, নারীর উন্নয়নের জন্য কাজ করবে। আমি সেরকম একজন প্রার্থীকে চাই, যাতে সেটা স্বাধীনতা বিরোধী না হয়। আমি আগামীতে এমন সরকার বেছে নিতে চাই যে বর্তমান বাংলাদেশের যে দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুর্নীতি দুঃশাসন যারা কমাতে পারবে। আমি চাই আমাদের দেশে এমন এক ধরনের সরকার আসুক যারা নারী নির্যাতন থেকে এবং অন্যান্য দুর্নীতিমুক্ত দেশ গড়ুক। এবার ভোটটা আমরা তাদেরই দিতে চাই যারা 71-এ বিশ্বাস করে, 24-কে অনুপ্রেরণা হিসেবে নেয়, এবং যারা মব জাস্টিসের পক্ষে না এবং উগ্রতাকে যারা সমর্থন করে না, এরকম প্রার্থীকে আমরা বেছে নিব। তরুণরা, মাদ্রাসা শিক্ষার্থী, কলেজ ভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থীরাও কিন্তু এবার ইসলামী মাইন্ডের এবং হাত পাখা মার্কাকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লেগেছে। এবছর আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীকে চাচ্ছি তারা যেন সরকার গঠন করতে পারে, মানুষের ভোট পেয়ে মানুষের কল্যাণে এগিয়ে যেতে পারে, একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে পারে। এইটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবারে বেছে নেব যিনি আমাদের উন্নয়নে কাজ করবেন, যিনি আমাদের পাশে থাকবেন, বিশেষ করে বরগুনা পর্যটন এলাকা, এই এলাকার উন্নয়নে যিনি নজর দেবেন, এমন প্রার্থী আমরা এবারে বেছে নেব। এবং এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি তাতে মনে হচ্ছে যে আমরা সুষ্ঠু একটি নির্বাচন দেখতে পাবো আগামীতে। আমরা চাচ্ছি যাতে কোনো সহিংসতা না হয়, সুষ্ঠু নির্বাচন হয়। আর অবশ্যই চাইবো, যেহেতু আমরা নারী উদ্যোক্তা, নারী বান্ধব যে সংসদ আসবে তাকেই আমরা প্রায়োরিটি দেব। ভোট আশা করি এবার সুষ্ঠু হবে এবং সবাই ভোট দিতে পারবে। আমাদের গুরুত্ব থাকবে যেন আমরা ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোটটা দিতে পারি সবাই। আর এই নিরাপত্তাটা যদি যে প্রার্থী বা যারাই সহযোগিতা বেশি করবে, আমি মনে করি সাধারণ মানুষ তাদের পক্ষেই এবার ভোট দিবে। যে নির্বাচিত হবে সে জানি ব্যবসায়ীদের স্বার্থে কথা বলতে পারে, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সে দিতে পারে, এইরকম একজন প্রার্থী আমরা চাই। আমরা চাচ্ছি যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, মানুষের ভিতরে ক্ষোভ রয়েছে এবং দিনের ভোট রাতে হয়েছে। মানুষ এবছর চাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য, যে তারা ভোট কেন্দ্রে যাবে এবং সুষ্ঠুভাবে ভোট দিয়ে আসবে, কোনো রকমের হানাহানি যাতে না হয় সেটা তারা আকাঙ্ক্ষা করছে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে আরও একটা বিরতি নিচ্ছি, এই সঙ্গে থাকুন। স্বাগত আবারও, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক। সেই সব নিয়ে আমাদের এবারের আয়োজন ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মিঠু, আপনার মাধ্যমে আমি তৃণমূলের যে ভোটের চিত্র বা চায়ের আড্ডার মাধ্যমে আসলে তৃণমূলের যে ভাবনা সেটা একটু জানবো। মিঠু। শুভ্র, রোড টু পার্লামেন্টে বরগুনা থেকে আপনাকে স্বাগতম। আমি এখন রয়েছি চায়ের আড্ডা এবং বরগুনার যে দুটি আসন রয়েছে, বরগুনা 1 এবং 2 আসন। বরগুনা 1 আসন বরগুনা সদর, আমতলী, তালতলী নিয়ে বরগুনা 1 আসন গঠিত, এবং বরগুনা 2 আসন পাথরঘাটায়, আমতলী, বামনা এবং বেতাগী নিয়ে 2 আসন গঠিত। এখানে 2 আসনেই কিন্তু পর্যাপ্ত ভোটার রয়েছে। বরগুনা 1 আসনে সব থেকে বেশি ভোটার রয়েছে, এখানে 5,57,000 ভোটার রয়েছেন। বরগুনা 2 আসনে রয়েছে 3,17,000। এখানকার যে চিত্রটা দুইমুখী চিত্রটা হচ্ছে, এবং ত্রিমুখী এখানে ভোটের যে যুদ্ধটা হবে, এবং সেই যুদ্ধটা ইসলামিক আন্দোলন, জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছে, এবং জাতীয় পার্টি এখানে বেশ সক্রিয় ভূমিকা রাখবেন। এবং সেখানে টোটাল একদম যে অলিগলি থেকে বরগুনার চায়ের আড্ডা থেকে সব
জায়গায় আসলে নির্বাচনী যে হালচাল এবং নির্বাচনী তেদা জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধের একটা লড়াই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন চায়ের দোকান বা অলিগলিতে, বিশেষ করে কাকে ভোট দিবেন, কার মাধ্যমে বরগুনা উন্নয়ন হবে এবং অবহেলিত যেহেতু এটি পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জেলা, সেখানে আসলে নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এখানে কারা নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়নে, ভাগ্য উন্নয়নে কাজ করবে এবং সর্বোপরি এখানকার যে চিত্র আসলে এক প্রকার যে নির্বাচনী যে আমেজ একটি উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে বিগত নির্বাচন কয়েকটি বছরের যে পার্লামেন্ট নির্বাচনে একতরফা থাকলেও কিন্তু এবছর নির্বাচনটা হচ্ছে ত্রিমুখী। সর্বোপরি যে নির্বাচনে যে পরিবেশ, সেই পরিবেশ নিয়েও কিন্তু ভোটাররাও নানান বিষয় করছে, কেমন যে ভোট হবে, কেমন পরিবেশ থাকবে, সব মিলিয়ে ঝিলিয়ে। আমার পাশে আসলে বাম পাশে রয়েছে একজন সিটিজেন ভোটার রয়েছেন। আসলে আপনার এই নির্বাচনে কেমন পরিবেশ চাচ্ছেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন, আপনার প্রত্যাশা কি? আমি যদি নির্বাচন কে মনে করি তাহলে বলতে হবে রাজনীতি। রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। এখন সবাই তো আর রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। এই যে বাছাই প্রক্রিয়া, অর্থাৎ জনগণের প্রতিনিধি যারা সরকার গঠন করবে তাদের যে বাছাই প্রক্রিয়া, সেটাই হলো নির্বাচন। এখন এই নির্বাচনে জনগণ কাকে পছন্দ করবে? জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের মাধ্যমে হবে তাদেরকেই জনগণ নির্বাচিত করবে। এখন আমরা চাই যে এক জনগণের অংশ হিসেবে আমরা চাই যে আমাদের এই অসংখ্য বেকার যুবক যাদের একটা চাকরির সুব্যবস্থা করতে পারবে, আমাদের দেশের কৃষকরা যারা অবহেলিত তাদের এই কৃষি পণ্যের মূল্য পাবে এবং কৃষি একটা বিপ্লব হবে। এই রকম যারা শ্রমিক তারা কাজ পাবে, তাদের কলকারখানা বন্ধ হবে না, এরকম যারা সরকারের প্রতিনিধিত্ব করবে এবং দেশের শান্তি এবং শৃঙ্খলা যারা নির্ধারিত করতে পারবে, যে দলের মাধ্যমে, যে লোকের মাধ্যমে, আমরা সেই দলকেই চাই, সেই লোককেই চাই। মনে রাখতে হবে একটা পরিবর্তন হয়েছে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সেই জন আকাঙ্ক্ষা, জন নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারী উন্নয়নে যারা ভূমিকা রাখবে, যে রাজনৈতিক দল ভূমিকা রাখতে পারবে, আমি জনগণের অংশ হিসাবে তাদেরই আমি ক্ষমতায় দেখতে চাই। আমার সাথে কিন্তু আর একজন রয়েছেন, একজন নারী ভোটার রয়েছেন, এখন তার আকাঙ্ক্ষা শুনবো। আসলে আপনাদের যে এবার ভোট দিবেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন, কেমন ভোটে আপনারা চাচ্ছেন, পরিবেশ চাচ্ছেন এবং সর্বোপরি আপনাদের প্রত্যাশা কোন জায়গায় থাকবে? নারীরা সমাজের একাংশ, আমরা সবাই জানি, এবং এই একাংশকে বাদ দিয়ে আসলে আপামর একটা সমাজ কল্পনা করা যায় না। যারা জনপ্রতিনিধি তারা যেহেতু জনগণের হয়ে কাজ করবেন, জনগণের কথাকে তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, বিষয়টা এরকম। আসলে সে জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দরকার, সর্বপ্রথম যেটা দরকার। একজন নারী যখন রাত করে ফিরবেন, তার যে প্রয়োজন যেটা থাকবে, যে আসলে সে যেন কখনো কোনোভাবে ভায়োলেন্সের শিকার না হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন বুলিং, অনলাইন শেমিং এবং অনলাইন ভায়োলেন্স প্রচুর বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? নারীদেরকে টার্গেট করে যখনই তারা কথা বলতে যায় বা মত প্রকাশ করতে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কোনো না কোনো ভাবে ভায়োলেন্স করা হচ্ছে বা বুলিং করা হচ্ছে। এই জায়গাটা আসলে বন্ধ করতে হবে, কারণ একাংশকে বাদ দিয়ে আমি যদি সামগ্রিক উন্নয়ন কল্পনা করি, সেটা যেমন সম্ভব না, তেমনি আমরা দেখেছি একটা যে কোনো আন্দোলন বলুন বা যে কোনো সংগ্রাম বলুন, নারীদের ভূমিকা কিন্তু অগ্রগণ্য ছিল। সেটা আমি যদি আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা করি বা এই অভ্যুত্থানের কথা চিন্তা করি, কোথাও কিন্তু নারীদের অবদান কোনো অংশে কম ছিল না। তো এই একাংশকে বাদ দিয়ে কখনো চিন্তা করা যায় না। সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায় যে একজন নারী সাংস্কৃতিক কর্মী, সেখানেও তার সে কাজ করে তার একটা প্রতিভা বিকাশ করে। এই যে প্রতিভা বিকাশের জায়গাগুলো, এই যে প্রোডাক্টিভ সেক্টরগুলো, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, বা কেউ উদ্যোক্তা হলো, সেই জায়গায় তার যে নিরাপত্তার জায়গাটুকু বা সে যে শেমিং এর শিকার হবে না, এইটুকু কঠোরভাবে জোরদার করতে হবে। বিশেষ করে দেখা যায় যে এখন যে নির্বাচনটা চলছে, মূলত সবার যে প্রত্যাশার জায়গাটা তো আরো বেশি বেড়ে গিয়েছে। সেটা নারী পুরুষ নির্বিশেষে সবার, এই দেশ তো সবার, প্রত্যেকের এই দেশ, এটা তো মানতে হবে। এই যে গার্মেন্টস শিল্প, আমরা দেখতে পারি সেখানে কি পরিমাণ নারী শ্রমিক রয়েছেন, এবং গার্মেন্টস শিল্প আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জিডিপিতে কতটা ভূমিকা রাখে, সেটা আসলে বলার অপেক্ষা আসলে রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে নিরাপত্তা, তাদের যে সেফটি, তারা যেন কোনো রকম ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা বা তাদের সহযোগী দ্বারা কোনোভাবে নির্যাতিত না হয়, এই বিষয়টা আসলে জোরদার করতে হবে। এবং এইটা বাস্তবায়নে আইনের সুশাসন একদম কার্যকর, মানে আইনের সুশাসনটা দরকার সবশেষে, এবং সেটা যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে হয়, কারো যেন কেউ যেন আশাহীন না হয় যে আসলে আমি ভরসা করতে পারছি না। সেই ভরসার জায়গাটুকু, সেই সিকিউর জায়গাটুকু নিশ্চিত করতে হবে। এতটুকুই নারী ভোটার হিসেবে আমার আসলে এই নির্বাচন থেকে যাওয়া।
বা প্রত্যাশার জায়গা। আমার সাথে আরেকজন যুক্ত রয়েছেন, এবছর তরুণ ভোটার, একদম নতুন ভোট দিবেন। আসলে আপনারা এবছর উৎসব কেমন ভাবে প্রথম ভোট দিবেন, কেমন উৎসব কাজ করছে এবং আপনাদের প্রত্যাশাটা কি? হ্যাঁ, আমাদের এবার আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি, তো আমাদের মাঝে একটা উৎসাহ কাজ করছে যে প্রথমবার ভোট দিব। তো আমরা এর আগে শুধু নির্বাচন দেখেছি, কখনো আসলে সরাসরি ভোট দেওয়া পড়েনি। তো এবার আমরা অবশ্যই চাইবো যেন একজন সুষ্ঠু প্রতিনিধি বা একজন সঠিক প্রতিনিধিকে আমরা ভোট দিতে পারি, যে আমাদের নিয়ে কাজ করবে, আমাদেরকে সহযোগিতা করবে। আমরা দেখতে পাই যে আসলে নির্বাচনের সময় যা বলা হয় তা সম্পূর্ণটা কার্যকর হয় না, হয়তো 2-1 দিন বাস্তবায়িত হয়, পরে সেটা আর থাকে না। তো আমরা অবশ্যই চাইবো যে তাদের কথা বা তাদের যে প্রতিশ্রুতি সেটা যেন দীর্ঘমেয়াদী হয় অবশ্যই, এবং আমাদের যে তরুণ সমাজ যারা আছি আমরা, আমাদেরকে যেন কোনো মতে এই নির্বাচনে অপব্যবহার করা না হয়, আমরা সেটি চাইবো। কারণ আমরা দেখতে পাই যে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তরুণদের ব্যবহার করছে এবং তরুণরা বিভিন্নভাবে অপচয় হচ্ছে বা যাই বলেন আপনারা, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই চাইবো যে এগুলো থেকে তরুণদের যেন দূরে রাখা হয় এবং আমাদের যেন একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এখানে আরো একজন আমার কাছে আসলে একজন তরুণ ভোটার রয়েছেন, এবছর প্রথম ভোট দিবেন। আসলে আপনারা আসলে কেমন পরিবেশ চাচ্ছেন, আপনারা কোন ধরনের, আপনার বরগুনার যে জনপ্রতিনিধি আছে কোন প্রার্থীকে বা আপনারা কোন ধরনের উৎসব মুখর পরিবেশ চাচ্ছেন কিনা? বরগুনা থেকে প্রতিনিধি যেই হোক না কেন, তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে অনলাইন ক্যাসিনো এবং মাদক বর্তমানে বরগুনা সদরের একটি বড় মহামারী আকার ধারণ করেছে। এই অনলাইন ক্যাসিনো এবং মাদককে তারা যেন বরগুনা থেকে সরিয়ে দেন এবং তারা যে মানুষের জনগণের যে নিরাপত্তা সেটা যেন নিশ্চিত করেন। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এই জায়গায় একজন লোক পড়ে আছে মরে, ওই জায়গায় একজন লোক পড়ে আছে মরে। তারা তো এমনি এমনি মরছে না, তাদের কেউ না কেউ হত্যা করছে। এই মানুষের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা যেন তারা সুনিশ্চিত করতে পারে, এমন একজন প্রতিনিধি আমরা চাই। এখানকার শুধু যে তারা নানান হিসাব নিকাশ আসলে তারা করছেন যে জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের প্রার্থী এবং তাদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন, এবং সর্বোপরি যে এখানকার যে পরিবেশ এবং যে ত্রিমুখী লড়াইটা আসলে বরগুনাতে হচ্ছে বা বিশেষ করে যে দলগুলো রয়েছে, এবং তারা এখন পর্যন্ত আসলে বরগুনার যে প্রার্থী রয়েছেন এবং একাধিক প্রার্থীর আসলে আমরা গুঞ্জন শুনলে এখন পর্যন্ত কেউই আসলে বরগুনা এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম ক্রয় করেনি, হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে যে মনোনয়ন ফর্ম কিনবেন এবং তারা তাদের এখানকার ভোটারের ধারে ধারে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে প্রতিটা অলি গলি বা নির্বাচনী প্রেক্ষাপট, কলেজ, ইউনিভার্সিটি এবং সর্বোপরি যে অলিগুলি যেগুলো রয়েছে বা নির্বাচনী যে উত্তেজনার, সেটা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা নানান হিসাব নিকাশ মিলাচ্ছেন কাকে ভোট দিবেন এবং তাদের ভাগ্য নির্ধারণের কাজ। জি, একদম পরিষ্কার মিঠু, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে ভোটারদের ভাবনা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম চায়ের আড্ডায় তরুণ ভোটারদের সাথে প্রবীণ ভোটারদের নির্বাচনী ভাবনা আমরা শুনছিলাম। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন হাসান শাহিন। হুমায়ুন হাসান শাহিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হুমায়ুন হাসান শাহিন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কালকে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলেন, তার এই ফিরে আসা রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে এবং বরগুনার যে বিএনপির পুরো জেলার যে নির্বাচনী প্রস্তুতি সেটিও একটু শুনবো। জি, আপনাকে ধন্যবাদ। যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, 18 কোটি মানুষের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি আজকে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। সুতরাং সেই কারণে সারা দেশবাসীর ন্যায় আমার বরগুনাতেও দল এবং শ্রেণী পেশার মানুষ সকলে আসলে উচ্ছ্বসিত এবং তাকে বরণ করতে আমরা হাজার হাজার নেতাকর্মী সমর্থক নিয়ে ঢাকায় অবস্থান করছি। আমাদের বরণ কালকে করেছি। তো আমরা মনে করি যে তারেক রহমান সাহেবের এই ফিরে আসা প্রত্যাবর্তনে বাংলাদেশে গণতন্ত্রের পথে এক ধাপে এগিয়ে গিয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। এবং উনি সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি দেশে আসার পরে ওনার যে বক্তব্য, উনি যে দেশবাসীর উদ্দেশ্যে যে কথা বলেছে, তাতে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত। উনি দেশ গড়ার কথা বলেছে এবং গণতন্ত্রের কথা বলেছে, এখানে ন্যায়পরায়ণতার কথা বলা হয়েছে, আইনের শাসনের কথা বলা হয়েছে এবং শান্তি শৃঙ্খলা দেশের, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছে এবং তিনি একজন রাষ্ট্রনায়ক যেহেতু তার বক্তব্য দেশবাসীর ন্যায় আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং আমরা মনে করি বাংলাদেশ যে পথে আসলে আমরা আগানো, যে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যেখানে নিয়ে যেতে চাই, এবং ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য ওনার তরফ থেকে, দলের তরফ থেকে 31 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 31 দফার আলোকেই আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাই। তো সে কারণে আমরা দারুণভাবে উচ্ছ্বসিত। আর এর মধ্য দিয়ে আমার বরগুনাতে যিনি সদর আসনে
যিনি আমাদের প্রার্থী হয়েছেন, এই দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসার মধ্য দিয়ে এবং তার বার্তায় স্থানীয়ভাবে আমাদের আসনের নির্বাচনেও নতুন একটি মাত্রা যোগ করবে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাস, সেটি যদি দলের শীর্ষ পর্যায়ে থেকে সেই নীতিমালাকে গ্রহণ করে বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার সুনির্দিষ্ট অঙ্গীকার করে থাকে, সেটি নিঃসন্দেহে আমাদের এলাকায় তার ব্যাপক প্রভাব পড়বে। আর স্থানীয় নানা যে সমস্যাগুলি রয়েছে সেগুলো ব্যাপারেও আমাদের প্রার্থী সহ আমরা কথা বলেছি এবং মানুষ উন্মুখ হয়েছে দেশের বৃহৎ এই গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রার্থীকে নির্বাচিত করে দেশের সার্বিক যে উন্নয়ন, আমাদের পিছিয়ে পড়া বরগুনায় নানা রকমের সমস্যা আছে, আপনি জানেন যে এখানে অবকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য খাত, শিক্ষা থেকে শুরু করে সড়ক, সকল সেক্টর থেকে আমরা বরগুনায় একেবারে পিছিয়ে আছি। তাই সুতরাং আমরা সেন্ট্রালি আমরা যদি মনে করি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, সেখানে বিএনপির প্রার্থী হিসেবে আমাদের একদম ক্লিন ইমেজ একজন প্রার্থী এখানে দেওয়া হয়েছে, অত্যন্ত জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মোল্লা, যাকে মানুষ ইতিমধ্যেই গ্রহণ করেছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপির একদম পরিষ্কার। আপনার প্রার্থী যেহেতু বললেন যে মানুষ গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে আপনার কথা সূত্র ধরে একটু জানতে চাই, 31 দফার কথা যেটি বলা হচ্ছে সেটি আসলে মানুষের কাছে কতটা পৌঁছে দিতে পেরেছেন বা কতটা বোঝাতে পেরেছেন? আমরা বারংবার চেষ্টা করেছি এবং আপনি চেষ্টা করছি এবং আমাদের দারুণভাবে প্রচারণা চলছে। 31 দফার মধ্যে আমাদের যে প্রান্তিক যে জায়গাটিতে, সেখানে বেশ কিছু জিনিস আমরা আমাদের ইস্যুর সাথে সম্পৃক্ত, জীবন জীবিকার সাথে, যেমন ফার্মার্স কার্ডটা, তারপরে আপনার ফ্যামিলি কার্ড এবং আমাদের যে কৃষি উপকরণ থেকে শুরু করে এই ধরনের যে সংশ্লিষ্ট যে বিষয়, এটিকে দারুণভাবে গ্রহণ করেছে আমাদের অঞ্চলের মানুষ। কারণ আপনি জানেন যে আমাদের এই প্রান্তিক এই জনগোষ্ঠী বেশিরভাগ ফার্মার্স, চাষি, জেলে, শ্রমিক, এই ধরনের মানুষগুলি আমাদের এখানে বেশি। সুতরাং আমাদের 31 দফার মধ্যে এই যে চুম্বক যে অংশগুলি আমরা মনে করি, সেটি আমাদের এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে এবং আমরা ডোর টু ডোর যাচ্ছি। তো আমাদের এই যে বিষয়টাকে আমরা আমাদের সেই অংশটাকে, চুম্বক অংশটুকু যেটি আমাদের এখানে বেশিটা প্রযোজ্য, সেটি জনগণের দ্বারে গিয়ে আমরা এটাকে বুঝাচ্ছি এবং তারা অনেকটাই বুঝে গেছে এবং ইতিমধ্যে খুবই পপুলার হচ্ছে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে শিক্ষার যে বিষয়টা রয়েছে, এই অবকাঠামোগত যে বিষয়গুলি রয়েছে এবং আমাদের ন্যায় বিচার সাম্যের যে বাংলাদেশ আমরা করতেছি, এই বিষয়গুলোকে দারুণভাবে আমাদের এলাকার মানুষ ইতিমধ্যে গ্রহণ করেছে এবং ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এর মধ্য দিয়ে আমরা যথেষ্ট আশাবাদী আমাদের মনোনীত প্রার্থী যিনি নজরুল ইসলাম মোল্লাকে নির্বাচিত করার ক্ষেত্রে খুব সহজ হবে ইনশাল্লাহ। আপনাদের বরগুনা জেলায় আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, আপনারা রয়েছেন, সবাই মিলে সারা দেশে আসলে যেটি একটা আলোচনার দাবি রাখে যে অন্তর্কোন্দল রয়েছে কিনা, দীর্ঘদিন পর আসলে আপনারা রাজনীতির মাঠে আবারও কাজ করছেন এবং নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা রয়েছে, সামনে নির্বাচন, অন্তর্কোন্দলের কোনো জায়গা রয়েছে কিনা, দ্বিমত রয়েছে কিনা, আমি যদি আরেকটু নির্দিষ্ট করে বলি, এবং কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা নির্বাচনকে সামনে রেখে, সেটিও একটু শুনবো। আচ্ছা, আমি আসলে একটা বৃহৎ দল হিসেবে দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, মনোনয়নের ক্ষেত্রেও প্রতিযোগিতা থাকবে, এটা একটি স্বাভাবিক ব্যাপার, যেহেতু দেশের সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে বিএনপি। সুতরাং কিন্তু মনোনয়ন দেওয়ার পরে আমরা মনে করি যে এই দলের আমাদের এখানে বিশেষ করে যে ডিসিপ্লিনটা ঠিক আছে একেবারে, দলের সিদ্ধান্ত ইতিমধ্যেই মেনে নিয়েছে, যারা প্রতিযোগী হিসেবে ছিল তারা ইতিমধ্যেই আমাদের সাথে একসাথে আমাদের কাজ করা আমরা শুরু করেছি। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে দেশের কোথাও কোথাও যদি থেকেও থাকে, আমার কাছে সেরকম দৃশ্যমান মনে হয় না, কিন্তু আমাদের বরগুনাতে ওইভাবে নাই, আমরা মোটামুটি ম্যাক্সিমামে ঐক্যবদ্ধ রয়েছি এবং আমরা একসাথেই কাজ করতেছি। আর ভোটের মাঠে এটা খুব বেশি প্রভাব পড়বে না, এই কারণে আমরা যেহেতু দলের বিষয়টা এখানে সবচেয়ে বড় মুখ্য ব্যাপার এবং খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ, জিয়াউর রহমান, এই বিষয়টা এটা হচ্ছে আমাদের আবেগ আকাঙ্ক্ষার জায়গা। তো সুতরাং দলের প্রত্যেক নেতাকর্মী এটাকে মেনে নিয়েই আসলে আমরা ঐক্যবদ্ধ হয়েই কাজ করছি। তো সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা হবে না। আর আমাদের কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে, এলাকায় গেল সরকারের যারা এখানে এমপি মন্ত্রী ছিলেন তাদের পরিবারের যে লুটপাট, মাদক থেকে শুরু করে যে সন্ত্রাস, রাহাজানি, এই যে বিষয়গুলি এখানে ছিল। আর আমাদের প্রার্থীর একটা ইমেজ রয়েছেন, উনি একদম তৃণমূল থেকে উঠে আসা, উনি 3 বারের স্থানীয় একটি স্বনামধন্য ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং উনি কখনো হারেননি, প্রতিবার নির্বাচনে ডাবল ভোটের মধ্যে দিয়ে উনি নির্বাচিত হয়েছেন।
পরাজয় নাই, একটা ক্লিন ইমেজের ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে, যুবদলের এখানে জেলা সভাপতি ছিল, 16 বছরের কেন্দ্রীয় নেতা ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সভাপতি ছিল বিএনপির, এখন আবার আহ্বায়ক, এবং একটা ভোটের মাঠে ওনার একটা দারুণ একটি অবস্থান একদম রয়েছে। পরিষ্কার। হাসান শাহীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। মাধ্যমে যারা শুনছেন সকলকে জি। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।